পৃষ্ঠা ২৬ কন্টিনিউড। প্রশ্ন ৪, লখনৌ চুক্তির গুরুত্ব লেখো। উত্তর। সূচনা। জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশন ১৯১৬ খ্রিস্টাব্দ চলাকালীন চরমপন্থী নেতা তিলকের নেতৃত্বে কংগ্রেস ও মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের মধ্যে এক চুক্তি হয়, যা কোট লখনৌ চুক্তি আনকোট। লখনৌ চুক্তির গুরুত্ব: ১. হিন্দু মুসলিম ঐক্য গঠন। লখনৌ চুক্তি ইংরেজদের বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ওপর আঘাত হানে। লখনৌ চুক্তি স্বাক্ষরের পরেই প্রথম হিন্দু মুসলমান সম্পর্কের দূরত্ব মুছে একে অপরের কাছাকাছি আসে। এই চুক্তি স্বাক্ষরের পর আপাতভাবে মনে হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম কোনো অলীক কল্পনা নয়। এই প্রসঙ্গে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোট, হিন্দু ও মুসলমানদের মধ্যে ক্রমবর্ধমান ভাবগত ঐক্যের চূড়ান্ত নিদর্শন এই চুক্তি আনকোট। জানার আকাশ। মৌলানা আবুল কালাম আজাদ সম্পাদিত কোট আল হিলাল আনকোট ALHILAL এবং মোহাম্মদ আলী সম্পাদিত কমরেড COMRADE, এই দুই পত্রিকার প্রকাশনা সরকার বন্ধ করে দিলে এবং বহু জাতীয়তাবাদী মুসলিম নেতাকে ব্রিটিশ নজরবন্দি করে রাখলে মুসলিম নেতারা জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করতে এগিয়ে আসেন। ২. তিলক ও জিন্নার মর্যাদা বৃদ্ধি। এই চুক্তির রূপকার হিসেবে বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নার জাতীয় নেতা হিসেবে ভাবমূর্তি উজ্জ্বল হয়। কংগ্রেস ও মুসলিম লীগকে পরস্পরের কাছাকাছি আনার জন্য তিলক ও জিন্নার নিরন্তর প্রয়াসকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ জাতীয় নেতৃবর্গ প্রশংসা করেছেন। এই চুক্তি স্বাক্ষরের জন্য গোপালকৃষ্ণ গোখলে স্বয়ং জিন্নাকে হিন্দু মুসলিম ঐক্যের অগ্রদূত বলে সম্মান জানান। ৩. আলাদা আলাদা স্বার্থ। এই চুক্তিতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের পৃথক স্বার্থকে পরোক্ষভাবে স্বীকার করা হয়েছিল। লোকমান্য বাল গঙ্গাধর তিলক হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলার জন্য আলাদা নির্বাচন গড়ে তোলার পাশাপাশি মুসলমানদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দানের পক্ষপাতী ছিলেন। পৃষ্ঠা ২৭। হিন্দু মুসলিম উভয়ের স্বার্থ রক্ষিত হওয়ায় এ সময় ভারতের স্বাধীনতা আন্দোলনে এক অনুকূল ও সুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। তাই দেখা যায় মুসলিমরা খিলাফত আন্দোলনে নামলে হিন্দুরাও তাদের পাশে এসে দাঁড়ায়। অপরদিকে সে সময় গান্ধীজির নেতৃত্বাধীনে শুরু হওয়া অসহযোগ আন্দোলনে মুসলমানরাও যোগ দেয়। মন্তব্য: বেশ কয়েকটি ত্রুটি সত্ত্বেও লখনৌ চুক্তি হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশীদার করতে সক্ষম হয়। রুশ ঐতিহাসিকদের মতে ভারতীয় জনগণ লখনৌ চুক্তিকে দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলমানের যুগ্ম প্রচেষ্টা হিসেবে দেখেছিল। ফুটনোট: হিস্ট্রি অফ ইন্ডিয়া, আন্তোনোভা, লেভিন ও কটোভস্কি। মূল পাঠে ফিরে এলাম। প্রশ্ন ৫, লখনৌ চুক্তির সমালোচনা লেখো। উত্তর। সূচনা। জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে ১৯১৬ খ্রিস্টাব্দ তিলকের উদ্যোগে কংগ্রেস ও জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়, যা কোট লখনৌ চুক্তি আনকোট নামে পরিচিত। লখনৌ চুক্তির সমালোচনা: ১. সাধারণ হিন্দু মুসলিম স্বার্থরহিত। গান্ধীজির মতে লখনৌ চুক্তি ছিল শিক্ষিত ও ধনী হিন্দুদের সঙ্গে শিক্ষিত ও বিত্তবান মুসলিমদের মধ্যে একটা বোঝাপড়া মাত্র। এতে সাধারণ হিন্দু ও মুসলিমদের কোনো স্বার্থ ছিল না। তবে এই চুক্তিতে হিন্দু ও মুসলিম দুই আলাদা সম্প্রদায়ের আলাদা স্বার্থের ভ্রান্ত ধারণা অস্তিত্বের উপর পরোক্ষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। যদিও এই চুক্তিতে বিহার ও উত্তরপ্রদেশের শিক্ষিত ব্যারিস্টার ও বুদ্ধিজীবীরা নেতৃত্ব দেওয়ায় মুসলমান অভিজাতরা সন্তুষ্ট হননি, কেননা তারা চেয়েছিলেন সৈয়দ আহমেদ খানের হিন্দু বিরোধী নীতি অনুসরণ করা হোক। তাই ময়মনসিংহের নবাব আলী চৌধুরী ও ঢাকার নবাব সলিমুল্লাহ সহ শীর্ষস্থানীয় বাঙালি মুসলমান নেতারা মনে করেন লখনৌ চুক্তিতে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে বাঙালি মুসলমান সমাজের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। জানার আকাশ। ১৯১৬ খ্রিস্টাব্দে লখনৌতে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের যৌথ অধিবেশনে যৌথভাবে কিছু সংস্কার প্রস্তাব গৃহীত হয়, যা লখনৌ চুক্তি নামে পরিচিত। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্না।
যৌথ সংস্কার পরিকল্পনার প্রস্তাব উত্থাপন করেন বাংলার প্রতিনিধি আব্দুর রসুল। এ কে ফজলুল হক এই প্রস্তাবকে সমর্থন জানান। 2. আলাদা নির্বাচনাধিকার। এই চুক্তির মাধ্যমে কংগ্রেস মুসলিম লীগের আলাদা নির্বাচনের দাবি মেনে নেওয়ায় প্রমাণ হয়ে যায় যে হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি এবং তাদের স্বার্থও আলাদা। যদিও সামগ্রিকভাবে লখনৌ চুক্তির দ্বারা মুসলিম সম্প্রদায় খুব একটা লাভবান হয়নি। এই চুক্তির পর মুসলমানদের মধ্যেই অনৈক্য দেখা দিয়েছিল, কারণ উত্তর ভারতের মুসলমানদের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলা ও পাঞ্জাবের মুসলমানদের স্বার্থ এতে অবহেলা করা হয়। 3. অদূরদর্শিতা। সাম্প্রদায়িক সূত্রকে মেনে নেওয়ায় এই চুক্তি ছিল অদূরদর্শিতার পরিচয়। চুক্তির দ্বারা ধর্মকে রাজনীতির ক্ষেত্রে টেনে আনা হয়েছিল এবং তাতে ভারতের রাজনীতিতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার বীজ রোপণ করা হয়েছিল। ভারতে ধর্ম নিরপেক্ষতার আদর্শ প্রসারে লখনৌ চুক্তির কোনো ভূমিকাই ছিল না, বরং এই চুক্তি সাম্প্রদায়িকতার পথ প্রশস্ত করেছিল। তাই অনেকের মতে লখনৌ চুক্তি স্বাক্ষর হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ক্ষেত্রে অদূরদর্শিতার পরিচায়ক। উপসংহার: জাতীয় কংগ্রেস লখনৌ চুক্তির মাধ্যমে মুসলিম লীগের আলাদা নির্বাচনের দাবি মেনে নেওয়ায় প্রমাণিত হয় যে হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি এবং তাদের স্বার্থও আলাদা। 6. খিলাফত আন্দোলনের সীমাবদ্ধতা সংক্ষেপে তুলে ধরো। উত্তর: সূচনা। ভারতের স্বাধীনতা অর্জন নয়, তুরস্কের সুলতান তথা খলিফার হারানো মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। খিলাফত আন্দোলনের সীমাবদ্ধতা: 1. ধর্মকেন্দ্রিকতা। তুরস্কের খলিফার স্বার্থ রক্ষার উদ্দেশ্যে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বে ও সমর্থনে গড়ে উঠেছিল খিলাফত আন্দোলন। ধর্মকেন্দ্রিক একটি আন্দোলনের সঙ্গে জাতীয় আন্দোলনের সংযুক্তির সিদ্ধান্ত কতখানি সঠিক সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। গান্ধীজি যদিও খলিফার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং ভারতের জাতীয় মুক্তি সংগ্রামের মধ্যে কোনো বিরোধ খুঁজে পাননি। প্যারিস শান্তি সম্মেলনে পেশ করা মোহাম্মদ আলীর দাবিগুলির সবকটিই ছিল ধর্মকেন্দ্রিক। 2. পৃথক জাতির অস্তিত্ব স্বীকার। মুসলিম নেতৃবর্গের দ্বারা পরিচালিত মুসলিমদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গড়ে ওঠা খিলাফত আন্দোলনে জাতীয় কংগ্রেসের সমর্থন আসলে পৃথক জাতির অস্তিত্বকে স্বীকার করে নেওয়ারই নামান্তর। ভারতীয় খিলাফতিরা তুরস্কের নিজস্ব সমস্যাকে নিজেদের সমস্যা হিসেবে তুলে ধরেন। এতে আরও বেশি করে জাতি হিসেবে মুসলিমদের অস্তিত্ব প্রকট হয়ে পড়ে। গান্ধীজি সহ গুটি কয়েক নেতৃত্ব হিন্দু ও মুসলমান উভয় গোষ্ঠীর মধ্যে বোঝাপড়ার আপ্রাণ চেষ্টা চালালেও দুই জাতির মধ্যেকার ভেদরেখা মোছেনি। 3. ভারতের স্বাধীনতা প্রশ্নের অবহেলা। ভারতীয় মুসলমানরা ভারতে বসবাস করেও ভারতের স্বাধীনতার প্রশ্নকে পাশ কাটিয়ে তুরস্কের খলিফার পদ ফিরিয়ে দেওয়াকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করত। ভ্যাটিকানে পোপের উপর অন্যায় হলে যেমনভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মবিশ্বাসে আঘাত লাগে, ঠিক তেমনভাবেই মুসলিমদের ধর্মগুরু তুরস্কের সুলতান বা খলিফার সাম্রাজ্যের অবসান ঘটানো হলে পৃষ্ঠা 28 মুসলমানদের ধর্মবোধে আঘাত লাগে ও তারা আন্দোলন শুরু করে। এক্ষেত্রে তারা জাতীয় স্বার্থে স্বদেশভূমির স্বাধীনতা আন্দোলনকে অগ্রাধিকার দিতে ব্যর্থ হন। মন্তব্য: খিলাফতিরা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের দিকটি নিয়ে নীরবতার নীতি নিলে শোষিত গরিব মুসলমান চাষিরা আশাহত হন, কেননা তুরস্কের সুলতানের ভবিষ্যতের চেয়ে তারা নিজেদের বর্তমান সমস্যা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন। প্রশ্ন 7. হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। উত্তর: সূচনা। 19 শতকের শেষের দিকে মুসলিম সাম্প্রদায়িকতার বিরোধিতার লক্ষ্যে উদ্ভব ঘটে হিন্দু সাম্প্রদায়িকতার। মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য যেভাবে মুসলিম লীগ গড়ে ওঠে, অনেকটা সেইভাবে হিন্দুদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গড়ে ওঠে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পটভূমি: 1. গো হত্যা বিরোধী আন্দোলন। মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্যের স্বার্থে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ গোহত্যা নিষিদ্ধ করেন।
পরবর্তী সময়ে ব্রিটিশ এ ব্যাপারে কোনো সুস্পষ্ট নীতি না নেওয়ায় হিন্দুদের মনে ক্ষোভ রয়ে যায়, যা হিন্দু মহাসভা প্রতিষ্ঠায় ইন্ধন যোগায়। 2. হিন্দি উর্দু ভাষা বিতর্ক। হিন্দুরা হিন্দিকে ও মুসলিমরা উর্দুকে নিজের ভাষা বলে মনে করলে এই ভাষা বৈরিতা দুই সম্প্রদায়ের সম্পর্ককে তিক্ত করে তোলে। ব্রিটিশ অযোধ্যা ও উত্তর পশ্চিম প্রদেশে সরকারি ক্ষেত্রে ফার্সির পরিবর্তে উর্দু ভাষা চালু করে। এর প্রতিক্রিয়া রূপে উত্তর পশ্চিম প্রদেশ ছাড়াও মধ্যপ্রদেশ ও বিহারেও হিন্দি ভাষা প্রচলনের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলন হিন্দু মহাসভা গঠনে সাহায্য করে। 3. আর্য সমাজে শুদ্ধি আন্দোলন। মালাবারে হিন্দুদের ধর্মান্তর এবং মুসলিম সমাজের তানজিম ও তবলিগের বিরুদ্ধে আর্য সমাজের শুদ্ধি আন্দোলনের সূচনা ঘটে। ইসলাম ধর্মে ধর্মান্তরিত কয়েক লক্ষ মালকানা রাজপুত, গুজার ও বানিয়া সম্প্রদায়ের মানুষ শুদ্ধি আন্দোলনের মাধ্যমে হিন্দু ধর্মে ফিরে আসে। এই ঘটনা হিন্দু মহাসভা গঠনের উৎসাহ যোগায়। 4. ব্রিটিশের প্ররোচনা। হিন্দু সাম্প্রদায়িকতার উন্মেষে ব্রিটিশের সাম্প্রদায়িক উস্কানিও কম দায়ী ছিল না। মুসলিম সাম্প্রদায়িকতার যে ক্ষেত্র ব্রিটিশ প্রস্তুত করে দেয়, হিন্দু সাম্প্রদায়িকতার জন্ম তারই স্বাভাবিক ফল। 5. মুসলিম লীগের দায়িত্ব। প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম লীগ একতরফাভাবে মুসলিমদের স্বার্থরক্ষায় মগ্ন হয়ে থাকায় হিন্দুরা উদ্বিগ্ন হয়ে পড়ে ও হিন্দু সাম্প্রদায়িকতার উদ্ভব ঘটে, যার ফলশ্রুতি হল হিন্দু মহাসভার প্রতিষ্ঠা। প্রশ্ন 8. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ও পুনা চুক্তি সম্বন্ধে সংক্ষেপে লেখো। উত্তর: সূচনা। গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্বের প্রসার রোধের লক্ষ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 16 আগস্ট 1932 খ্রিস্টাব্দ। এই নীতির মাধ্যমে সুচতুর ব্রিটিশ এবার হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে অস্পৃশ্য ও অনুন্নত সম্প্রদায়কে আলাদা নির্বাচনের অধিকার দেওয়ার পাশাপাশি নিম্নবর্গ হিন্দুদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ও পুনা চুক্তি। 1. সাম্প্রদায়িক বাটোয়ারা। 1. প্রস্তাবসমূহ। সাম্প্রদায়িক বাটোয়ারার প্রস্তাবগুলিতে বলা হয়: এ. মুসলমান, ইউরোপীয় এবং শিখরা সম্প্রদায়ের ভিত্তিতে আলাদা নির্বাচনের অধিকার পাবে। বি. হিন্দুদের মধ্যে অনুন্নত শ্রেণীর জন্য কিছু আসন সংরক্ষণ করা হবে। সি. অনুন্নত শ্রেণীর হিন্দুরা অন্যান্য ভোটারদের মতোই ভোট দিতে পারবে ও প্রতিনিধি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ডি. সংরক্ষিত কেন্দ্রে অনুন্নত শ্রেণীর প্রার্থীর নির্বাচনের জন্য শুধু নির্বাচকরাই ভোট দিতে পারবে এবং তারা সাধারণ আসন নির্বাচনেও ভোট দিতে পারবে, অর্থাৎ অনুন্নত শ্রেণীর নির্বাচকরা দুবার ভোট দেওয়ার অধিকারী হবে। ই. অনুন্নত শ্রেণীর সংখ্যা বেশি এমন অঞ্চলেই অনুন্নত শ্রেণীর সংরক্ষিত আসন থাকবে। 2. প্রতিক্রিয়া। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রস্তাবগুলি ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র সমালোচনা করে। গান্ধীজি এই বিভাজন নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, হিন্দুদের ঐক্যের ওপর এই আক্রমণ তিনি কিছুতেই সহ্য করবেন না। গান্ধীজি এই সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে আমরণ অনশন শুরু করলেন 20 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দ। গান্ধীজি তখন পুনার জারবেদা জেলে বন্দী ছিলেন। গান্ধীজি অনুভব করলেন উচ্চবর্ণ এবং নিম্নবর্ণ হিন্দুদের মধ্যে এভাবে বিভাজন ঘটালে তাঁর অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন সম্পূর্ণরূপে অর্থহীন হয়ে পড়বে। গান্ধীজির এই আমরণ অনশনে ভারতবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর পুনাতে এসে গান্ধীজির সঙ্গে দেখা করেন। 2. পুনা চুক্তি। 1. চুক্তি স্বাক্ষর। পণ্ডিত মদনমোহন মালব্য ও ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর পুনায় গান্ধীজির সঙ্গে দেখা করেন। পণ্ডিত মদনমোহন মালব্যের উদ্যোগে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয় পুনা চুক্তি 24 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দ। 2. শর্তাবলী। পুনা চুক্তিতে বলা হয়: এ. পৃথক নির্বাচন ব্যবস্থা বাতিল হবে এবং দলিতদের জন্য যৌথ নির্বাচক মণ্ডলীর মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা হবে। বি. প্রাদেশিক আইনসভাগুলিতে বন্ধনী শুরু বিধানসভা বন্ধনী শেষ দলিতদের জন্য আসন সংরক্ষিত থাকবে।
সি, সংরক্ষিত আসনের সংখ্যা হবে 148টি। ডি, কেন্দ্রীয় আইনসভাতে 17% আসন অনুন্নত শ্রেণীর জন্য সংরক্ষিত থাকবে। পৃষ্ঠা 29। মন্তব্য: পুনা চুক্তির পর গান্ধীজি আমরণ অনশন ভঙ্গ করেন এবং বিনা শর্তে মুক্তি পান। এরপর থেকে প্রায় 2 বছর গান্ধীজি হরিজন আন্দোলনে নিজেকে নিয়োজিত করেন এবং দেশজুড়ে অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রচার চালান। প্রশ্ন 9, মোহাম্মদ আলী জিন্নার কোট 14 দফা দাবি আনকোট সম্পর্কে কি জানো, অথবা জিন্নার 14 দফা দাবি? উত্তর: সূচনা। দিল্লিতে আয়োজিত মুসলিম লীগের সম্মেলনে 28 মার্চ 1929 খ্রিস্টাব্দ মোহাম্মদ আলী জিন্না তাঁর বিখ্যাত 14 দফা দাবি পেশ করেন। জিন্নার পেশ করা এই 14 দফা দাবিগুলি ছিল নেহেরু রিপোর্টে উল্লিখিত প্রস্তাবগুলির একেবারে বিপরীত। জিন্নার 14 দফা দাবি: 1. প্রেক্ষাপট: খিলাফত আন্দোলনের প্রয়োজনীয়তা ফুরালে এবং অসময়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হলে মুসলিম লীগ পুনরায় মুসলিমদের স্বার্থ রক্ষায় সক্রিয় হয়ে ওঠে। লীগ সাম্প্রদায়িক ভিত্তিতে মুসলিম সম্প্রদায়কে পুনরায় সংঘবদ্ধ করতে শুরু করে। এর ফলাফল হিসেবে সাম্প্রদায়িকতা বাড়তে শুরু করে। এই সাম্প্রদায়িক বিরোধ মেটানোর লক্ষ্যে ডক্টর আনসারি এবং লালা লাজপত রায়ের উদ্যোগে জাতীয় চুক্তিপত্রের খসড়া এবং চিত্তরঞ্জন দাসের উদ্যোগে বাংলা চুক্তিপত্রের খসড়া তৈরি হয়, কিন্তু শেষ পর্যন্ত সেগুলি কার্যকর না হওয়ায় মুসলমান সমাজে ভুল বার্তা যায়। কিছুদিন পরে লাহোরে মুসলিম লীগের অধিবেশনে জিন্না ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের দাবি জানান। জিন্না দাবি জানিয়ে বলেন, নির্বাচন মণ্ডলী ছাড়াও মুসলমান প্রধান অঞ্চলগুলিকে রক্ষার জন্য সম্পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে। কলকাতায় অনুষ্ঠিত 22 ডিসেম্বর 1928 খ্রিস্টাব্দ অল পার্টিজ ন্যাশনাল কনফারেন্সে জিন্না কেন্দ্রীয় আইনসভায় মুসলিমদের জন্য 1/3 আসন সংরক্ষণের দাবি তোলেন। 2. 14 দফা দাবি: জিন্না মুসলিম লীগের দিল্লি অধিবেশনে 24 মার্চ 1929 খ্রিস্টাব্দ মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য কোট 14 দফা দাবি আনকোট তোলেন। সেই দাবিগুলি হল: 1. ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। 2. প্রদেশগুলিতে একই ধরনের স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। 3. প্রতিটি আইনসভাতে মুসলিম সম্প্রদায়ের উপযুক্ত সংখ্যক প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে। 4. কেন্দ্রীয় আইনসভাতে 1/3 আসন মুসলমানদের জন্য সংরক্ষণ করতে হবে। 5. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কার্যকর করতে হবে। 6. ভারতীয় প্রদেশগুলির পুনর্গঠন এমনভাবে করতে হবে যাতে বাংলা, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে। 7. সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। 8. কোনো আইনসভাতে কোনো একটি সম্প্রদায়ের 3/4 সদস্য কোনো বিলের বিরোধিতা করলে সেই বিল প্রত্যাহার করে নিতে হবে। 9. বম্বে প্রেসিডেন্সি থেকে সিন্ধু প্রেসিডেন্সি আলাদা করতে হবে। 10. অন্য প্রদেশগুলির মতোই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তানে সাংবিধানিক সংস্কার করতে হবে। 11. মুসলমান সদস্য নিয়োগ করতে হবে। 12. প্রাদেশিক আইনসভার অনুমতি ছাড়া সাংবিধানিক পরিবর্তন করা যাবে না। 13. কেন্দ্রীয় বা প্রাদেশিক কোনো মন্ত্রিসভা কমপক্ষে 1/3 মুসলিম মন্ত্রী ছাড়া গঠিত হতে পারবে না। 14. রাজ্য ও স্থানীয় সংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রে মুসলমানদের জন্য যথাযোগ্য পদ সংরক্ষিত রাখতে হবে। একটি ছবি রয়েছে, নিচে লেখা আছে মোহাম্মদ আলী জিন্না। 3. সমালোচনা: জিন্নার 14 দফা দাবিগুলি মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ অংশ সমর্থন জানানোয় হিন্দু মুসলিম সম্পর্ক আরও তিক্ত ও জটিল হয়ে ওঠে। জিন্নার এই 14 দফা দাবিগুলির ফলে হিন্দু মুসলিমের মধ্যে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে পার্থক্য ধীরে ধীরে বৈরিতার সম্পর্ক তৈরি করে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী বা SAQ টাইপ 2 প্রশ্নের মান 4। 1. সাম্প্রদায়িকতার অর্থ ও স্বরূপ লেখো। উত্তর: ভূমিকা: সাম্প্রদায়িক মতাদর্শ অনুসারে কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বার্থগুলি আলাদা আলাদা হয়। 1. সাম্প্রদায়িকতার অর্থ। 1. মূল অর্থ: সাম্প্রদায়িকতা এই শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। ইংরেজি শব্দ
কোট কমিউনালিজম আনকোট এর বাংলা অর্থ হল সাম্প্রদায়িকতা। 19 শতকের মাঝামাঝি সময়কালে কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক বা ঘৃণার ভাবকেই সাম্প্রদায়িকতা বলে অভিহিত করা হয়। 2. ব্যাপক অর্থে যখন আর্থসামাজিক বা রাজনৈতিক স্বার্থ পূরণের লক্ষ্যে কোনো একটি সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সার্বিক ক্ষতি সাধন করে তখন সাম্প্রদায়িকতার অর্থ সম্পূর্ণতা পায়। পৃষ্ঠা 30। ভারতে ব্যাপক অর্থে সাম্প্রদায়িকতা বলতে গোষ্ঠীগত পরিচয় আর আর্থসামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর ওপর জোর দেওয়া হয়, যা একটি বিশেষ ধর্মের প্রতি অনুগত। 3. হিন্দু মুসলিম বিভেদ অর্থে বঙ্গভঙ্গকালে হিন্দু মুসলিম ঐক্যে যে ফাটল ধরে তার সাম্প্রদায়িকতাকে আরও স্পষ্ট করে তোলে। পরবর্তীকালে বিভিন্ন জাতীয় আন্দোলনেও এর প্রতিফলন মেলে। 4. সম্প্রদায়গত ভেদাভেদ অর্থে ঔপনিবেশিক শক্তি তাদের শাসন কায়েম রাখার জন্য ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভেদ রেখা সৃষ্টি করে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটায়। 2. সাম্প্রদায়িকতার স্বরূপ। 1. সংকীর্ণ ধর্মীয় স্বার্থ। সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন ব্যক্তিরা সর্বদা নিজ সম্প্রদায়ের স্বার্থই চিন্তা করে। সাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতার মাপকাঠিতে দেশ, সমাজ ও সভ্যতার বিভিন্ন রূপকে বিচার করে না। এখানে একটি ধর্মীয় সম্প্রদায়ের ক্ষুদ্র স্বার্থই বড় বলে বিবেচিত হয়। 2. পরস্পর স্বার্থ বিরোধী। সাম্প্রদায়িক মতবাদে বিশ্বাসীরা সদা এই মত প্রচার করে থাকেন যে আলাদা আলাদা ধর্মীয় সম্প্রদায়ের মানুষের স্বার্থও আলাদা আলাদা। হিন্দু ও মুসলমান যেহেতু আলাদা দুটি সম্প্রদায়, তাই উভয়ের স্বার্থ কখনো এক হতে পারে না। 3. আর্থসামাজিক ও রাজনৈতিক বিভেদ। অন্ধ সাম্প্রদায়িক মতাদর্শে বিশ্বাসীরা এক ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে অপর ধর্মীয় সম্প্রদায়ের আর্থসামাজিক ও রাজনৈতিক স্বার্থগুলিকে এতটাই আলাদা করে দেখে যে তাদের মধ্যে কখনোই মিলন হয় না। 4. হিংসাত্মক রূপ ধারণ। পারস্পরিক স্বার্থ সংঘাত থেকে সাম্প্রদায়িকতা এমন চরম পর্যায়ে পৌঁছয় যে তা হিংসাত্মক রূপ ধারণ করে, যার পরিণামস্বরূপ অপেক্ষাকৃত দুর্বল সম্প্রদায়কে হিংসার বলি হতে হয়। মূল্যায়ন। আজও জাতীয়তাবোধ নামক গর্বের আড়ালে লুকিয়ে রয়েছে সাম্প্রদায়িকতার অন্ধকার। আজও অনেকে সাম্প্রদায়িকতার বেড়াজালে আবদ্ধ থেকে শক্তি ও সমষ্টির মুক্তি খুঁজে বেড়ান, যা আসলে একটি ভ্রান্ত চেষ্টা। প্রশ্ন 2. খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে তুলে ধরো। উত্তর। ভূমিকা। তুরস্কের সুলতান তথা খলিফার হারানো মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে খিলাফত আন্দোলন শুরু হয়। আবার তুরস্কে খলিফাতন্ত্রের অবসান ঘটলে ভারতে খিলাফত আন্দোলনের সমাপ্তি ঘটে। ফুটনোট। 20 শতকের তুরস্কের সুলতান ছিলেন একদিকে অটোমান সাম্রাজ্যের প্রধান, আবার অপরদিকে ছিলেন বিশ্বের মুসলমানদের ধর্মগুরু বা খলিফা। তাত্ত্বিক বিচারে খলিফা হলেন সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের পার্থিব ও আধ্যাত্মিক নেতা। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন ও মিত্রপক্ষ জয়লাভ করে এবং তুরস্কের ব্যবচ্ছেদ ঘটিয়ে খলিফা পদ কেড়ে নেয়। এর প্রতিবাদস্বরূপ ভারতের মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করে। মূল পাঠে ফিরে এলাম। খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ। 1. হিংসার অনুপ্রবেশ। এই আন্দোলন শেষ পর্যন্ত অহিংস ছিল না। মালাবারের মোপালা বিদ্রোহের মতো হিংসাত্মক ঘটনা ঘটেছিল। আন্দোলনের শুরু থেকেই এক শ্রেণীর উলেমা, মোল্লা ও মুসলিম সাম্প্রদায়িক সংগঠনগুলি মৌলবাদী প্রচার চালিয়ে বিচ্ছিন্নতাবাদ ও বিভেদ সৃষ্টিতে ইন্ধন দেয়, যার পরিণতি হিসেবে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। স্বামী শ্রদ্ধানন্দ ধর্মান্ধ মুসলমান আততায়ীর হাতে প্রাণ হারান। ঢাকা, দিল্লি, পাটনা এবং রাওয়ালপিন্ডি সহ বেশ কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বাধে। 2. স্বরাজের দাবির উপেক্ষা। বেশিরভাগ মুসলমান নেতৃবর্গ খিলাফত প্রশ্নের সমাধান নিয়েই বেশি ব্যগ্র ছিলেন। তাঁদের কাছে স্বরাজের দাবি উপেক্ষিত ছিল। তাঁরা স্বরাজের দাবিকে কেবল রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছিলেন। ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে দেশের স্বাধীনতা লাভের মতো কোনো মহত্তর উদ্দেশ্য নিয়ে
খিলাফত আন্দোলন গড়ে ওঠেনি। জানার আকাশ। তুরস্কের সুলতান চতুর্থ মোহাম্মদকে পদচ্যুত করে কামাল পাশার নেতৃত্বে তুরস্কের নতুন সরকার গঠিত হয়। ফলে তুরস্কে সুলতানি শাসনের অবসান ঘটে। নতুন খলিফা আব্দুল নাজিদের হাতে কোনো ক্ষমতাই থাকে না। কামাল পাশা তুরস্ককে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। তাই দেখা যায় খলিফার গৌরব ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ভারতে খিলাফত আন্দোলন শুরু হলেও তুরস্কে খলিফা পদের অবলুপ্তির সঙ্গে সঙ্গেই ভারতে খিলাফত আন্দোলনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। ৩. খলিফার জনপ্রিয়তার অভাব। খলিফা তথা মুসলিম জগতের ধর্মগুরু নিজের দেশেই জনপ্রিয়তা হারাতে শুরু করেছিলেন। এ ব্যাপার ভারতের খিলাফত নেতৃবর্গ জানতেন না। এই চরম সত্য উন্মোচিত হয় যখন দেখা যায় কামাল পাশার নেতৃত্বে তুরস্কে খলিফাতন্ত্রের অবসান ঘটে। ৪. সাম্প্রদায়িকতা বৃদ্ধি। গান্ধীজি হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে খিলাফত আন্দোলনকে সমর্থন জানালেও শেষ পর্যন্ত সাম্প্রদায়িক ঐক্য গঠন মরীচিকার মতো হারিয়ে যায়। ৫. সংকীর্ণতা। খিলাফত আন্দোলন একদিকে মুসলমানদের ভিতরকার দ্বন্দ্ব বিবাদ ও সংঘাতকে প্রকাশ্যে নিয়ে আসে, অপরদিকে আন্দোলনকারীরা তুরস্কের সুলতানের স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়ে সংকীর্ণ মনোভাবের পরিচয় দেন। আসলে রক্ষণশীল মৌলবী ও মোল্লারা খিলাফত আন্দোলনের মূল প্রচারক হওয়ায় সংকীর্ণতা প্রশ্রয় পায়। পৃষ্ঠা ৩১। মূল্যায়ন। ভ্যাটিকান সিটিতে পোপের ওপর অন্যায় করা হলে সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মবিশ্বাসে যেমন আঘাত লাগে, তেমন তুরস্কের খলিফার অপমানে ভারতের মুসলমানরাও অপমানিত বোধ করেছিল। এতে অন্যায় কিছু নেই, কিন্তু অন্যায় যেটা তা হলো স্বদেশভূমির মুক্তিচিন্তাকে পাশ কাটিয়ে শুধুমাত্র খলিফার মুক্তির চিন্তায় বিভোর থাকা। প্রশ্ন ৩. আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা লেখো। উত্তর। ভূমিকা। স্যার সৈয়দ আহমেদ খান মনে করতেন যে মুসলিম যুব সম্প্রদায় ইংরেজি ও পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের ছোঁয়া না পেলে মুসলিম সমাজ কখনোই উন্নতি লাভ করতে পারবে না। তাই মুসলিম সমাজের কাছে তিনি যুগোপযোগী শিক্ষা গ্রহণের আবেদন রাখেন। স্যার সৈয়দ আহমেদের অবদান। ১. রাজনৈতিক ধারণা। প্রথম জীবনে তিনি ব্রিটিশের অধীনে বিচার বিভাগের এক কর্মচারী রূপে জীবন শুরু করেন। এ সময় তার মত ছিল হিন্দু মুসলিম হলো একই জননীর দুই সন্তান, ভারত মাতার দুই চক্ষু। তিনি বলেন, এদেশে যারা বাস করে তারা হিন্দু হোক, মুসলমান হোক, এমনকি খ্রিস্টান হোক, সকলেই এক জাতি। তবে পরবর্তীকালে আলিগড় কলেজের অধ্যক্ষ স্যার থিওডোর বেকের প্রভাবে তাঁর এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তাই পরে তিনি পায়োনিয়ার পত্রিকায় লেখেন, হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি, তাই উভয়ের স্বার্থ আলাদা। এখানে একটি ছবি রয়েছে, তলায় লেখা আছে স্যার সৈয়দ আহমেদ খান। ২. মুসলিমদের উন্নয়নের প্রচেষ্টা। ১. সমাজ সংস্কার প্রচেষ্টা। পুরনো সামাজিক প্রথার প্রতি অন্ধবিশ্বাস, অজ্ঞতা ও যুক্তিহীনতার বিরুদ্ধে সৈয়দ আহমেদ সরব হন। মুসলিম সমাজকে কুসংস্কার মুক্ত করার লক্ষ্যে পর্দা প্রথা, দাস প্রথা, বহুবিবাহ প্রভৃতির বিরোধিতা করেন। ২. ধর্ম সংস্কারের প্রচেষ্টা। ধর্মীয় চিন্তায় তিনি শাহ ওয়ালি আল্লাহর দ্বারা প্রভাবিত হন। স্যার সৈয়দ আহমেদ মুসলিমদের ধর্মান্ধতা ছেড়ে বিজ্ঞানমনস্ক হওয়ার ডাক দেন। তিনি ধর্মকে মুসলিম সমাজের উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। ৩. শিক্ষা সংস্কারের প্রচেষ্টা। সৈয়দ আহমেদ মুসলিমদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসারের লক্ষ্যে গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মুসলিমদের মনে বিজ্ঞান চেতনার প্রসার ঘটানোর লক্ষ্যে গড়ে তোলেন সায়েন্টিফিক সোসাইটি মুসলিমদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে স্থাপন করেন কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যামং দ্য মোহামেডানস অফ ইন্ডিয়া মুসলিম যুব সমাজকে উচ্চশিক্ষিত করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এই প্রতিষ্ঠানটি পরে আলিগড় বিশ্ববিদ্যালয় পরিণত হয়। ৩. আলিগড় আন্দোলনের নেতা হিসেবে। আলিগড় আন্দোলনে নেতৃত্বদানের মাধ্যমে তিনি প্রধানত দুটি মূল সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। একটি হল মহাবিদ্রোহের জন্য মুসলিমরাই মূলত দায়ী, ব্রিটিশের এই ভ্রান্ত ধারণা দূর করা, আর অপরটি হল মুসলিমদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে হিন্দুদের সমকক্ষ করে তোলা। আলিগড় আন্দোলনের নেতৃত্ব দানকালে তিনি মিরাট বক্তৃতায়
মিরাট বক্তৃতায় হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি এই তত্ত্ব প্রচার করেন। স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বাধীন আলিগড় আন্দোলন উত্তর ভারতের উচ্চবর্গীয় মুসলমানদের আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করেছিল, কিন্তু ভারতের অন্যান্য অঞ্চলে, বিশেষত পূর্ব বাংলার মতো মুসলিম অধ্যুষিত অঞ্চলের দরিদ্র কৃষকদের উপর এই আন্দোলন তেমন ছাপ ফেলতে পারেনি। নেতা হিসেবে যা ছিল স্যার সৈয়দ আহমেদের ব্যর্থতা। 4. জাতীয় কংগ্রেসের বিরোধিতা। থিওডোর বেকের প্রভাবে সৈয়দ আহমেদ জাতীয় কংগ্রেসের সমান্তরালে বারাণসীর রাজা শিবপ্রসাদের সাহায্যে এক রাজনৈতিক সংস্থা গঠনের সিদ্ধান্ত নেন। এর পাশাপাশি তিনি কোট এডুকেশনাল কংগ্রেস কোট ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন ও কোট মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। মূল্যায়ন। স্যার সৈয়দ আহমেদ আলিগড় আন্দোলনে নেতৃত্বদানের মধ্যে দিয়ে মুসলিম সমাজকে আধুনিক করে তুলতে চেয়েছিলেন। প্রশ্ন 4, সিমলা দৌত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা সিমলা সাক্ষাৎকারের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, ভূমিকা।